জি মিস। ওকে, তাহলে চলো ক্ষমতা এবং ভিন্ন রূপ আমরা পড়ি, তাহলে সেই ছকটা আমরা নিজেরা ফিল আপ করতে পারবো। হয়তো তোমাদের স্কুল থেকে করিয়ে দেওয়া হয়েছে, তাহলে নিজেরা করলে আরেকটু বেটার হবে। চলো, বলেছে ক্ষমতা কি। বিজ্ঞানের ভাষায় ক্ষমতা হচ্ছে কাজ করার হার। আচ্ছা, কাজ করার হার, যখন এই হার শব্দটা থাকবে তখন আমরা বুঝবো যে একে একক সময় কতটুকু সেটা বের করা হয়েছে। মানে হার বলতে সবসময় সময় দিয়ে ভাগ করা হয়। যেমন বলেছে টি সময় ডব্লিউ কাজ করা হলে, দেখো আমি ধরলাম টি সময় সুভা ডব্লিউ জুল পরিমাণ কাজ করে। তাহলে টি সময় মানে ধরলাম টি সেকেন্ডে হচ্ছে ও ডব্লিউ কাজ করে, তাহলে এক সেকেন্ডে কত করবে বলো তো? ডব্লিউ। আচ্ছা, এক সেকেন্ডে করবে ডব্লিউ বাই টি। এটা আমরা অনেকটা ঐকিক নিয়মের মতো, এই যে দেখো টি সময় করে হচ্ছে ডব্লিউ, তাহলে এক সেকেন্ড, টি সেকেন্ডে হচ্ছে ডব্লিউ, তাহলে এক সেকেন্ডে কত করবে ডব্লিউ বাই টি। ভাগ হয়ে যাওয়ার কথা না? জি মিস। ভেরি গুড। তাইলে দেখো বলেছে কাজ করার হার, ডব্লিউ মানে আমরা জানি এটা হচ্ছে কাজকে প্রকাশ করে, এবং একক সময়ে বা এক সেকেন্ড সময় যে পরিমাণ কাজ করছে সেটাকেই বলা হয় ক্ষমতা। তো যখনই আমাকে ধরো বললো আহ আম, এটাকে বলা যায়, ধরো হ্যাঁ, এক টি সেকেন্ডে বেগ পরিবর্তন হয় হচ্ছে ভি, তাহলে টি সেকেন্ডে হচ্ছে যদি ভি পরিবর্তন হয় তাহলে একক সেকেন্ডে বা এক সেকেন্ডে হবে ভি বাই টি। ঠিক আছে, যখন আমরা এই একক সময় বা এক সেকেন্ডের হিসাবটা করব তখনই হচ্ছে এটাকে বলা হয় বেগ পরিবর্তন। তাহলে এটাকে আমি বলতে পারি বেগ পরিবর্তনের হার। মানে আমরা তো বুঝতে পারছি যে টি সেকেন্ডে যতটুকু হবে এক সেকেন্ডে ঠিক ততটুকু হবে না। তো কতটুকু হবে সেটা আমরা বের করবো সময় দিয়ে ভাগ করে। যেমন যদি বলো তুমি হচ্ছে 10 মিনিটে, সরি তুমি হচ্ছে 60 সেকেন্ডে এখান থেকে 5 মিটার সামনে যাও, তাহলে এক সেকেন্ডে কতটুকু যাবা? 5 মিটারকে আহ ভাগ করতে হবে সময় দিয়ে। যখনই আমরা বলবো কাজ করার হার, তখন আমাদের কাজ হচ্ছে তাকে সময় দিয়ে ভাগ করা। এবং ওকে। এখানে আচ্ছা, আমাদের সাথে একজন জয়েন করেছো, কি নাম তোমার? রামিসা কথা হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম, আমি রামিসা। ও আচ্ছা, রামিসা কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা কি পড়ছিলাম? আমরা হচ্ছে পড়ছিলাম তোমাদের অনুশীলনী বইয়ের একটা ছক আছে 49 পৃষ্ঠায়, সেটা হচ্ছে শক্তির কোন কোন রূপ লক্ষ্য করেছো, কোথা থেকে এসেছে এবং আর কোথায় স্থানান্তরিত হয়। হয়তো তোমাদের এই ছকটা স্কুলে করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তবুও আমরা, যেহেতু আমরা যে অধ্যায়টা পড়ছিলাম সেখানে একটু পরেই এটা নিয়ে আলোচনা করা হয়েছে, তো আমরা চাচ্ছিলাম যে আমরা নিজেরা একটু পড়ি বই থেকে ওই টপিকটা। তো আমরা এখন তোমাদের বইয়ের কত নম্বর পৃষ্ঠায়, এটা 80 পৃষ্ঠায় আছি, যেখানে ক্ষমতা সম্পর্কে আমরা পড়বো। লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম কাজ এবং শক্তি নিয়ে, আজকে আমরা পড়বো ক্ষমতা নিয়ে। তো বইয়ের একটু বের করে ফেলো 80 নম্বর পৃষ্ঠাটা। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে বলেছে বিজ্ঞানের ভাষায় ক্ষমতা হচ্ছে কাজ করার হার। যদি বলে কাজ করার হার, এই হার মানেই হচ্ছে তাকে সময় দিয়ে ভাগ করা বা একক সময় কতটুকু সেটা বের করা। আমরা যদি বলি টি সেকেন্ডে বা টি সময় তার কাজ করার, আচ্ছা এই অংশটা আমি দেখাচ্ছি। টি সেকেন্ডে তার কাজ করা, সে হচ্ছে ডব্লিউ পরিমাণ কাজ করে বা ডব্লিউ জুল পরিমাণ কাজ করে, তাহলে এক সেকেন্ডে বা একক সময়ে সে কাজ করবে ডব্লিউ বাই টি দিয়ে, মানে ডব্লিউ কে আমি টি দিয়ে ভাগ করেছি, তাহলেই হচ্ছে একক সময়ে কতটুকু করে সেটা বের করবো। এবং এই ইকুয়েশনটা ডব্লিউ বাই টি, এটাকে বলা হয় ক্ষমতা। এটাকে প্রকাশ করা হয় পি দিয়ে, পি ফর পাওয়ার। তো পাওয়ার বা ক্ষমতা, এটাকেই আমরা পদার্থ বিজ্ঞানের ভাষায় বলতে পারি ক্ষমতা। এ পর্যন্ত কি ক্লিয়ার দুইজন? রামিসা, সুহান? জি মিস। জি ম্যাম। ভেরি গুড। তাহলে বলেছে টি সময় ডব্লিউ কাজ করা হলে, করা হয়ে থাকলে ক্ষমতা পি হচ্ছে পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আমরা আগেই দেখেছি কাজ করার অর্থ হচ্ছে শক্তি রূপান্তর আছে। শক্তি কখনো সৃষ্টি হবে না, এক জায়গা থেকে শুধু আরেক জায়গায় কনভার্ট হবে। যেমন এক সময় বিদ্যুৎ শক্তি ছিল, এটা আলোক শক্তিতে রূপান্তর হবে, বা আলোক শক্তি ছিল এটা বিদ্যুৎ শক্তিতে হতে পারে। তারপর সৌরশক্তি, সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হতে পারে, যেমন আমরা দেখেছি সোলার সিস্টেম মডেলের মাধ্যমে কিভাবে সৌরশক্তি থেকে বিদ্যুৎ তৈরি করা হয়।
তো সেখানে আমরা দেখতে পারি যে সূর্যের থেকে যে শক্তিটা আসছে যে আলো রূপে, সেটা হচ্ছে সৌরশক্তি, কিন্তু সেটাকে আমি একটা মেশিনের ভিতর ঢুকিয়ে কোনো একটা কাজ করে সেটাকে আমরা বিদ্যুতে রূপান্তর করছি। তার মানে এটা যতটুকু শক্তি আমার সূর্য থেকে এসেছে ঠিক ততটুকুই হচ্ছে আহ কনভার্ট হবে, কোনো শক্তি হারিয়ে যাবে না, ধ্বংস হবে না, এরকম কিছু হবে না, সেটা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হবে। বলেছে শক্তির যেহেতু কোনো ধ্বংস নেই, মানে কখনোই এটি হারিয়ে যাবে না বা নষ্ট হবে না, তাই কাজ করার মধ্য দিয়ে শক্তি রূপান্তর করা হয় মাত্র। তাই ইচ্ছা করলে আমরা বলতে পারি ক্ষমতা হচ্ছে শক্তি রূপান্তরের হার। দেখো, শক্তি রূপান্তরের হার যেমন এখানে যে বলেছে পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি, আমরা আগেই বলেছি হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করা। তাহলে ক্ষমতা রূপান্তর, ক্ষমতা মূলত শক্তিকে রূপান্তর করা বোঝাচ্ছে। তো এক্ষেত্রে যতটুকু শক্তি হবে ঠিক ততটুকুই কাজ হবে, মানে কাজ এবং শক্তিকে আমরা পরস্পর সমান, এখানে শুধু এই ক্ষেত্রে সমান বলতে পারি। তাহলে আমরা যেখানে ছিলাম দেখি, বলেছে শক্তিকে তার একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করার বেলায় সবসময় খানিকটা শক্তির অপচয় হয়। কাজেই সবসময় আমরা যে পরিমাণ কাজ করতে চাই তার সমপরিমাণ শক্তি দিলে হয় না, একটু বেশি শক্তি দিতে হয়। আচ্ছা, এর মানে বললো যে একটু অপচয় হয়, এর মানে এটা না যে ওই শক্তিটা নষ্ট হয়ে গেছে। ধরো তুমি আজকে বললা যে আমি একটা নষ্ট গাড়ি আছে সেটাকে আমি চালু করবো। তো কি করছো, তুমি অনেক শক্তি দিচ্ছ, অনেক শক্তি দিচ্ছ, এটা ধরো তুমি যতটুকু দিচ্ছ এটাকে আরো বেশি লাগছে, আমরা হাঁপিয়ে যাচ্ছি, একসময় দেখবো যে গাড়িটা চালু হচ্ছে। তো এখানে বলতে পারো যে আমি তো অনেক শক্তি দিলাম, গাড়িটা তো সেই স্পিডে চালু হলো না। তো এখন বাকি শক্তি কই গেল, বাকি শক্তিকে হারিয়ে গেল? অবশ্যই না। বাকি শক্তি হচ্ছে আম, এখানে বিভব স্থিতি শক্তি, মানে যেটা হচ্ছে স্থির অবস্থায় থাকে সেটার ভিতরে জমা হয়েছে, তো সেই হিসেবে জমা থাকবে। এমন না যে ধরো কোনো একটা মোটরকে আমি চালু করছি, মোটরকে চালু করতে হলে কি অনেক আহ, শক্তি দিয়ে কাজ করতে হয়, তো শক্তি দিয়ে কাজ করছে, আমি অনেক শক্তি দিচ্ছি কিন্তু মোটরটা আস্তে চালু হয়েছে। এর মানে এই না যে আমার শক্তি যতটুকু শক্তি দিয়েছে এর কিছু অংশ হারিয়ে গেছে, এমন না। কিছু অংশ হচ্ছে এটাকে চালু করতে ব্যয় হয়েছে, কিছু অংশ হচ্ছে মোটরটা যে শব্দ করছে সেখানে ব্যয় হয়েছে, একটা শব্দ শক্তি হিসেবে চলে গেছে, একটা হচ্ছে স্থিতি শক্তি হিসেবে আছে। তার মানে আমরা বুঝতে পারি যে শক্তি কোনো হারাবে না, শক্তি শুধু এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাবে। আচ্ছা, এটা মেবি হাম্মাদ, কেমন আছো হাম্মাদ? আম হাম্মাদ, আমরা কি শুনতে পাচ্ছি? আচ্ছা, ও কথাই শুনতে পাচ্ছি না। আমরা যেখানে ছিলাম যে শক্তির এককটি আমাদের খুব পরিচিত না হলে ক্ষমতার এককটি আমাদের বেশ পরিচিত। আচ্ছা, শক্তির একক কি আমরা গত ক্লাসে পড়েছিলাম? জুল। ভেরি গুড রামিসা, শক্তির একক হচ্ছে জুল এবং যেটা হচ্ছে কাজের সমান। আচ্ছা, হাম্মাদ বলেছে ওর স্পিকার অন হচ্ছে না, হাম্মাদ প্লিজ রিজয়েন করো, অনেক সময় রিজয়েন করলে এই প্রবলেমটা সলভ হয়। তো বলেছে শক্তির এককটি আমাদের খুব পরিচিত না হলেও, মানে জুল শব্দটা আমরা সাধারণত খুব একটা শুনিনি, যেহেতু আমরা অনেক ছোট, তোমরা এখন অনেক ছোট, তো সেই হিসেবে জুল শব্দটার সাথে পরিচিত না। কিন্তু বলেছে ক্ষমতার একক আমাদের বেশ পরিচিত। তাহলে কি ক্ষমতার একক দেখি তো। যদি প্রতি সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ড বলতে কত সেকেন্ড বোঝাচ্ছে, এক সেকেন্ডে, এক সেকেন্ডে যদি এক জুল কাজ সম্পন্ন করে, এক জুল মানে 1 জুল কাজ সম্পন্ন করে, তাহলে আমরা বলি 1 ওয়াট কাজ করা হয়েছে। আচ্ছা, আমরা তখনই পড়েছিলাম যে ক্ষমতা কি দিয়ে প্রকাশ করা হয়, পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি। তো ডব্লিউর জায়গায় আমরা জানি ডব্লিউ হচ্ছে কাজের একক, সরি ডব্লিউ হচ্ছে কাজ প্রকাশ করা হয়, তাহলে এটা হবে 1 জুল এবং নিচে হবে 1 সেকেন্ড। যেহেতু এটা ছিল ডব্লিউ বাই টি, তো সেই হিসেবে যদি এক সেকেন্ডে 1 জুল কাজ করা হয় তাহলে সেটাকে আমরা কি বলবো বলেছে, 1 ওয়াট। ক্লিয়ার? জি মিস। ওকে, তাহলে এখানে ওয়াটটা দেখতে হয়তো মনে হবে যে এটা ডব্লিউ, যে আমরা যে কাজ করেছিলাম সেই কাজের মতন একটা, এটা আসলে ওয়াটটা আসলে WATT এভাবে লেখা হয়, এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডব্লিউ। তো এটা নিয়ে কনফিউজড হওয়া যাবে না, এবং এটা হচ্ছে বড় হাতের ডব্লিউ লিখতে হবে, কখনোই ছোট হাতের না। আচ্ছা, আমরা একটু 1 সেকেন্ড একটু হোল্ড করি, আমি আসছি।
ওকে, এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? ওয়াট কি? ওয়াট হচ্ছে কার একক বলো তো? মিস আরেকবার বলবেন? হ্যাঁ, ওয়াট যে পড়লাম, এই ওয়াটটা কার একক? ক্ষমতার। ভেরি গুড। হচ্ছে ক্ষমতার একক। এটা আমরা দেখালাম যে এক জুল। দেখো, একে এক দিয়ে ভাগ করলে হবে ওয়ান, এবং জুল পার সেকেন্ড। দেখো, জুল এবং পার সেকেন্ড মানে কি? দেখো, জুলের নিচে জুলকে হচ্ছে আমি সেকেন্ডে ভাগ করেছি, তাহলে কি হবে? জুল সেকেন্ড ইনভার্স। এটা তোমাদের পড়ালেখার বিষয় না, মানে একটু অ্যাডভান্স লেভেলে, পরে আমরা একক নিয়ে ডিটেলস জানবো। তো এটাকেই হচ্ছে সংক্ষেপে ওয়াট লেখা হয়, জুল পার সেকেন্ডকে এটাকে আমরা বলি ওয়াট। তো এভাবে হচ্ছে আমাদের বুঝতে পারলাম আমরা কোথায় চলে এসেছি। এটা হচ্ছে এক সেকেন্ডে, এবং এক জুল কাজ সম্পূর্ণ করা হলে সেটাকে বলা হয় এক ওয়াট কাজ, সরি, এক ওয়াট ক্ষমতা ব্যবহার করা হয়েছে। তো বলি, আমরা যদি 100 ওয়াটের একটা বাতি জ্বালাই, তার অর্থ এই বাতিতে প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি ব্যয় হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা, এই যে বলেছে 100 ওয়াট, এখানে দেখো তুমি বলবা যে 100 ওয়াট, 100 ওয়াট মানে হচ্ছে এটা 100 ওয়াট ক্ষমতা। তো ক্ষমতা মানে হচ্ছে কাজ এবং সময়ের আহ ভাগফল, কাজ এবং সময়ের ভাগফল। তো এখানে 100, এটা কি কাজ বোঝাচ্ছে নাকি সময় বোঝাচ্ছে? এটা তো বলা হয়নি। তো আমরা সবসময় মনে রাখবো, আমাদের প্রথমেই বলা হয়েছিল যে কাজ করার হার, এবং হার মানে হচ্ছে একক সময় বা টি সময়ে। তো সেটা আমরা এটা মনে রাখবো। ধরো তোমাকে বললো 50 ওয়াট কাজ করার মানে কি, তুমি সবসময় মনে রাখো 50 ওয়াট কাজ করার মানে হচ্ছে উপরে হবে 50 এবং নিচে হবে 1 সেকেন্ড। এটা অল টাইম ফিক্সড এই ওয়াট এককের জন্য, যে নিচে হবে 1 সেকেন্ড বা সময় এবং উপরে হবে 50 জুল কাজ। তো একক সময়ে বা 1 সেকেন্ড সময় যদি 50 জুল কাজ করা হয়, তাকে আমরা বলবো 50 ওয়াট কাজ করছে। ধরো রামিসা, তুমি আমাকে বলো তো, যে আমি তোমাকে বললাম তুমি 200 ওয়াট কাজ করেছো। এখন 200 ওয়াট কাজ করার অর্থ কি? সরি, 200 ওয়াট ক্ষমতা, 200 ওয়াট ক্ষমতা এর অর্থ কি? হাম্মা, তুমি কি এবার শুনতে পাচ্ছ? জি মিস। ওকে, হ্যাঁ, রামিসা আমাকে মিস বলো। জি বলো। ম্যাম, উপরে 200 হবে, নিচে 1 হবে। আরেকবার হুম, পড়াবেন? আচ্ছা, হাম্মাদ আবার পড়াচ্ছে আরেকটা, একটু রামিসার অ্যান্সারটা দিনে। হ্যাঁ রামিসা, তোমার অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু অ্যান্সারটা একটু গুছিয়ে বলতে হবে। যেমন আমার এটা ডিরেক্ট বলা হবে না যে উপরে 200 নিচে 1, এটা আমাকে বলতে হবে। দেখো, নিচে 1 মানে কি? নিচে ছিল সময়, তো নিচে যদি 1 থাকে, তো আমি বলতে পারবো যে প্রতি সেকেন্ডে। তুমি বলবা প্রতি সেকেন্ডে, আর উপরে ছিল কাজ, তাহলে বলবা প্রতি সেকেন্ডে 200 জুল কাজ করা হলে তাকে বলা হয় 200 ওয়াট ক্ষমতা। এভাবে সুন্দর করে গুছিয়ে বলতে হবে, ঠিক আছে? জি। আচ্ছা হাম্মাদ, আহ তোমার জন্য আমি বলছি যে আমাদের এই যে তোমাদের অনুশীলনের বই একটা ছক দেখলাম, যে শক্তি নিয়ে একটা ছক দিয়েছে 49 পেজে। তো এই টপিকটা হয়তো তোমাদের স্কুল থেকে করেই দিয়েছে, ছকটা ফিল আপ করেই দিয়েছে, কিন্তু আমরা চাচ্ছি এটা আমরা বই থেকে পড়ি। এই যে শক্তির বিভিন্ন রূপ, এটা আমাদের বইয়ে আছে। তো এর পড়ার আগে আমাদের একটা টপিক ছিল, সেটা হচ্ছে ক্ষমতা। তো ক্ষমতা নিয়ে আমি কি বলেছি শোনো। ক্ষমতা হচ্ছে সরি, কাজ করার হার। হার মানে হচ্ছে সময় দিয়ে তাকে ভাগ করা। যেমন আমি বলি যে টি সেকেন্ড, এখন কত সেকেন্ড এটা আমি বলে দিইনি, তো এটা আমরা ধরবো টি সেকেন্ডে যদি কেউ ডব্লিউ পরিমাণ কাজ করে, তাহলে 1 সেকেন্ডে সে করবে W/T, ভাগ হবে। এটা কি বুঝতে পেরেছি হাম্মান? না মিস, TWT গুলো কি? আচ্ছা, এটা আহ, তোমার এই যে PW এগুলো দেখা লাগবে না। তুমি এই যে আমি যে নীল কালার দিয়ে লিখলাম, এটা ডান অংশে, এটা এতটুকু খালি তাকাও। তোমার কি মনে আছে ডব্লিউ দিয়ে কাকে প্রকাশ করে? গত ক্লাসে পড়েছি। না মিস। আচ্ছা, মনে নেই কেন? আমি বলি, তোমার নাম যেমন হাম্মাদ, ওর নাম শুভা, তারপর রামিসা আছে, ওদেরকে যদি আমি সংক্ষেপে ডাকতে চাই, আমি ওকে এস দিয়ে ডাকবো। রামিসাকে আমি আর দিয়ে ডাকবো, তোমাকে আমি এইচ দিয়ে ডাকবো। সেরকম কাজের কাজ যেটাকে আমরা বাংলায় বলি, সেটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে ওয়ার্ক।
তো ওয়ার্ককে এত বড় করে আমাদের লেখার কোনো সময় নেই, তাই আমরা খালি ইউজ করি ডব্লিউ। তো ডব্লিউ, এখন বললাম তুমি হচ্ছে হাম্মাদের কথা বলি, তুমি 5 মিনিটে একটা কাজ করতে পারো। আমি সেই কাজটা 5 মিনিটে করতে পারি না, আমার আরো বেশি সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমি এই সময়টা, সময় এটার ইংলিশ কি আমরা জানি, টাইম। তো সেই ক্ষেত্রে আমি বলবো, ধরো আমি কত সময় করে এটা কেউ জানে, এটা আজকে বিজ্ঞানীরা বের করবে বলছে। তো সেরকম আমার ক্ষেত্রে বিজ্ঞানীরা বলবে যে ও হচ্ছে টি সময়ে, কত সময় কেউ জানে না, তাই বলেছে টি সময়, কারণ যেহেতু এটা অনির্দিষ্ট। তোমরা ম্যাথে হয়তো এক্স ওয়াই জেড এগুলো শিখেছো, সেরকম চলকের মতো, যে টি সময়ে ও যদি ডব্লিউ কাজ করে, আমার কথা বলছে, ধরো টি সময় ডব্লিউ কাজ করলে আমি 1 সেকেন্ডে কত করতে পারি, সেটাই আজকে আমাদের বের করবে। এতটুকু বুঝেছো হাম্মান? জি জি মিস। আচ্ছা, তাহলে ধরো আমাকে বললো আমি টি সময় ডাব্লিউ কাজ করি। ডাব্লিউ কাজ হচ্ছে, আমরা পড়েছি কাজের একক হচ্ছে জুল। তো এটাকে ডব্লিউ না বলে ডব্লিউ জুল বলতে পারি, যে এত জুল কাজ আমি করতে পারি। তো আমাকে বলেছে যে তুমি টি সময় ধরলাম ডব্লিউ কাজ করো, তাহলে 1 সেকেন্ডে স্টপ ওয়াচ নিয়ে আমার পাশে দাঁড়াই গেল, বললো কি যে বলছেন? টি সময় যদি কেউ ডব্লিউ কাজ করে, এটা ধরতেছে, আমার কথা ধরো, ঠিক আছে? জুল কি? হ্যাঁ, জুল হচ্ছে কাজের একক। এটা এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম যে জুল হচ্ছে কাজের একক। যেমন 50 কেজি আলু বলি, সেরকম আমরা বলবো তুমি ধরো 50 জুল কাজ করেছে, তখন আমরা বুঝবো তুমি মোটামুটি অনেক ভালো কাজ করেছে, 50 জুল কাজ অনেক বেশি। ক্লিয়ার এই পর্যন্ত? জি মিস। তো বলেছে টি সময় যদি কেউ ডব্লিউ কাজ করে, তাহলে 1 সেকেন্ডে সে কত করবে। এটা আমাদের ঐকিক নিয়ম, এটা আমাদের ম্যাথের থেকে শিখে আসা হয়েছে যে 1 সেকেন্ড নিচে 1 থাকলে ওপরেটাকে দিয়ে ভাগ হয়, তখন হবে ডব্লিউ/টি। ক্লিয়ার? এটা বুঝি নাই মিস। আচ্ছা, আহ ধরো আহ 5 সেকেন্ডে একটা লোক যায় 10 মিটার, ঠিক আছে? তো 1 সেকেন্ডে কত যাবে, এটা বলো তো, কত যাবে 1 সেকেন্ডে? 2। ভেরি গুড। 2 কিভাবে করেছো, 10কে 5 দিয়ে ভাগ করেছো না? জি সেই রকম এক্ষেত্রেও দেখো, টি সেকেন্ডে যদি কেউ ডব্লিউ কাজ করে, তাহলে 1 সেকেন্ডে সে কি করবে, তাকে ডব্লিউ কে টি দিয়ে ভাগ করার কথা না? জি সেরকম এটা করেছে। তোমার হয়তো এই সিম্বল গুলো দেখে কনফিউজ লাগবে, কোনো মান নেই, কিন্তু তোমাদের অঙ্কে অবশ্যই মান দিয়ে থাকবে, তখন খুব ইজি লাগবে। কারণ টি সেকেন্ডে ধরো কেউ ডব্লিউ জুল কাজ করেছে, 1 সেকেন্ডে করবে ডব্লিউ/টি। দেখো, ধরো আমি বললাম এই যে ডব্লিউ/টি ভাগ করার পর তোমার ক্ষেত্রে আসলো 5, আমার ক্ষেত্রে আসলো 10। তার মানে হচ্ছে ডব্লিউ/টি আমাকে করার পর আমার ক্ষমতা বেশি, তোমার ক্ষমতা একটু কম। তো কার ক্ষমতা কত, এটা বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করি, সেটা হচ্ছে পাওয়ার। আমি এটা একটু মুছে ফেলি। পি হচ্ছে পাওয়ার, পি কে পাওয়ার এর বাংলা হচ্ছে ক্ষমতা। তো সেটাকে আমরা লিখি পি দিয়ে, পি দিয়ে ডোনেট করি, তো সেরকম পি ইকুয়ালস টু ডব্লিউ/টি। এটা আমাদের ক্ষমতার একমাত্র সূত্র এখন পর্যন্ত, সেটা হচ্ছে পি ইকুয়ালস টু ডব্লিউ/টি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, যে যখন কোনো কাজ করা হবে, কত সময় করা হয়েছে, দুইটা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমি পাবো আমাদের ক্ষমতা। যেমন 1 সেকেন্ডে বের করেছি, আমরা সবসময় 1 সেকেন্ডেই বের করবো। যেমন ওই যে বললাম 5 সেকেন্ডে তার সে যে 10 মিটার, 1 সেকেন্ডে যে 10/5, এরকম 1 সেকেন্ডে আমরা সবসময় একক সময় বের করবো। এই জন্য বলা হয় কাজ করার হারকেই বলা হয় ক্ষমতা। ক্লিয়ার হাম্মান? জি মিস। ভেরি গুড। তারপর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে বলেছে শক্তির কোনো শক্তি শুধু রূপান্তর হবে, কখনো হারিয়ে যাবে না বা কখনো লস হবে না। তুমি বলতে পারবে না যে আমি ওকে অনেক জোরে একটা ঘুষি মেরেছি, এর ফলে আমার শক্তি লস হয়েছে। এরকম না, তোমার শক্তি লস হয়নি, তোমার শক্তি হচ্ছে ওর দিকে পাস হয়েছে, তোমার থেকে ওর দিকে গিয়েছে, আর ও ব্যাখ্যা পেয়েছে। সেরকম বলেছে শক্তির। এবার আচ্ছা, শক্তি নিয়ে বলার পর আমরা পড়ছি কিন্তু ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে না। শক্তি আমরা গত ক্লাসে পড়েছি। বলেছে শক্তির এককটা আমাদের খুব পরিচিত না। এখন হাম্মাদ আমাকে বলো শক্তির এককটা কি ছিল, কাজের সাথে মিল আছে পুরাই।
আচ্ছা, আমি বলে দিচ্ছি, শক্তির এককটা ছিল জুল এবং কাজের এককও জুল, দুইটাই সমান। কিন্তু ক্ষমতার একক সমান না। ক্ষমতা যেহেতু পাওয়ার, বোঝাই যাচ্ছে এটা খুব শক্তিশালী, এটার একটা অন্যরকম ডিমান্ড আছে, এটার এককটাও একটু ডিফারেন্ট। সেটার নাম হচ্ছে 1 ওয়াট। ওয়াট বলা হয়, একে বলা হয় ক্ষমতার একক। ক্ষমতার একক ওয়াট। এটাকে দেখে কেউ ভাববা না যেটা কাজকে বোঝাচ্ছে। ক্ষমতার একক মূলত WA দিয়ে লেখা হয়। সেটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডব্লিউ। যেরকম ওই যে ওয়ার্ককে ডব্লিউ দিয়ে লেখা হয়, জুলকে জে দিয়ে প্রকাশ করা হয়, সেরকম। তো বলেছে 1 ওয়াট কাজ করা মানে কি? আমরা যদি 1 ওয়াট ক্ষমতা, ধরো তুমি আজকে একটা মোটর গাড়ি কিনে আনলা বা রিমোট কন্ট্রোল কার কিনে আনলা, ঠিক আছে? সেখানে রিমোটের গায়ে লেখা আছে এটা যে 1 ওয়াট কাজ করতে পারে। এখন তুমি বলবা 1 ওয়াট, উম, 1 ওয়াট এর মানে কি? 1 ওয়াট, ওয়াট শুনে তোমার মনে হবে এটা তো ক্ষমতার একক ছিল। 1 ওয়াট মানে হচ্ছে যেটা 1 সেকেন্ডে 1 জুল কাজ করে। যেমন যদি ধরো আমি এখানে 1 ওয়াট লিখি, সরি 1 ডব্লিউ লিখলাম, উপরে হবে কাজ, কারণ আমরা দেখেছি P=W/T, কাজ এবং সময়ের ভাগফলই হচ্ছে আমাদের ক্ষমতা। তো ডব্লিউ ছিল, এখানে ধরলাম 1 জুল। একক সময়ে 1 জুল কাজ সম্পন্ন করে। একক সময় বলতে বোঝানো হয়েছে 1 সেকেন্ড। তাহলে এককে 1 দ্বারা ভাগ করলে হচ্ছে 1 হয়, এবং জুলের নিচে হবে এটা সেকেন্ড, আমি বলে টি লিখে ফেলেছি। এবং এই জুল আর সেকেন্ড কাটাকাটি গিয়ে হয় হচ্ছে আমার ওয়াট বা ডব্লিউ। এটাকেই বলা হয় ক্ষমতা। তো আমি যদি বলি হাম্মাদ, তোমাকে বললাম তুমি 200 ওয়াট কাজ করতে পারো, এটার মানে কি? বুঝিনি মিস। আচ্ছা, তোমার আমার দিকে পড়ার দিকে মনোযোগ দিতে হবে। দেখো বলেছি 200 ওয়াট, এখানে আমার সব সময় এটাই তুমি লিখবা। এবং এটা আমি কেন লিখবো সেটাও বলছি, যে নিচে আমরা যখন বলবে 200 ওয়াট কাজ করা হয়েছে, এর অর্থ হচ্ছে আমি একক সময়ে 200 জুল কাজ করেছি, কারণ উপরে আছে জুল, নিচে হচ্ছে সেকেন্ড। এটাই খেয়াল রাখবো যে উপরে আমরা ধরো যে উপরে থাকে তার কথা আমরা বেশি শুনি, যে নিচে থাকে, ধরো পানির উপরে আছে, পানির নিচে আছে, পানির নিচে যে তার কথা আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি না, যে উপরে আছে তাকে আমি বেশি প্রায়োরিটি দিই। তো সেই রকম বলেছে 200 ওয়াট কাজ করার মানে কি? 200 ওয়াট কাজ করার মানে হচ্ছে, ধরো এখানে ওয়ানের জায়গায় আছে 200, তো এখানে এই জুলের জায়গায় আমি বসাবো 200 এবং এর নিচে দিব 1 সেকেন্ড। এখন তুমি বলবা যে কেন 1 সেকেন্ড হলো, এখানে সময় কত? দেখো বলেছে কাজ করার হার, আমরা জানি হার মানে হচ্ছে একই সময় বের করা। তো এখানে সব সময় আমার 1 সেকেন্ড বা প্রতি সেকেন্ডে এই কথাটা উল্লেখ থাকতে হবে। তোমাকে এটা খুবই কমন প্রশ্ন তোমাদের এক্সামের, যে 200 ওয়াট কাজ করতে, সরি 200 ওয়াট ক্ষমতা বলতে কি বুঝাও, 300 ওয়াট ক্ষমতা বলতে কি বুঝো, এই প্রশ্নটা খুবই অহরহ আসে, খুবই কমন। আর এটা যদি আমরা ভুল করি তাহলে কিন্তু খুব স্যাড হবে। তাহলে আমরা আবার এটা খেয়াল করি কি বলেছে, এটা আমরা সবসময় বলবো যে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে 200 জুল কাজ করাকে বলা হয় 200 ওয়াট ক্ষমতা। ক্লিয়ার এই পর্যন্ত? হাম্মাদ, আমরা কি ক্লিয়ার হয়েছি? জি মিস। আচ্ছা, যেখানে ছিলাম আমি আবার বলি। এখন তুমি আমাকে অ্যান্সার করবা যে 50 ওয়াট কাজ, সরি 50 ওয়াট ক্ষমতা মানে কি? 50 ওয়াট। বলো তো কি ছিল? আমরা বলেছি উপরে কি বসাবো? 50, এখানে 50 আছে মানে উপরেও 50 বসিয়ে দিব। পাশে আছে, আর আমরা জানি এই যে এই সূত্রটা থেকে আমরা বুঝছি যে উপরে হচ্ছে জুল হবে, বা উপরে যেটা বসে সেটাকে বলা হয় কাজ, এবং নিচে আমরা অল টাইম 1 সেকেন্ড বসিয়ে দিব এই ক্ষেত্রে শুধু। তাহলে কত হয়? 50কে 1 দ্বারা ভাগ করলে কত হয়? পঞ্চাশ। হ্যাঁ, তো 50কে 1 দ্বারা ভাগ করলে হয় 50, এবং জুল আর সেকেন্ড কাটাকাটি গিয়ে হবে ওয়াট। তাহলে 50 ওয়াট কাজ করার অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে 50 জুল কাজ করা হয়েছে, এটাই হচ্ছে আমাদের 50 ওয়াট ক্ষমতা। ক্লিয়ার হাম্মাদ? জি মিস। আচ্ছা, তারপর কি বলেছে, যে আমরা যদি 100 ওয়াটে একটি বাতি জ্বালাই, দেখো হাম্মাদ তুমি স্পেশালি এটা দেখবা, বলেছে 100 ওয়াটের বাতি জ্বালাই, তার অর্থ এই বাতিতে প্রতি সেকেন্ডে
দেখো এই কথাটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে সবসময় ইউজ করব। প্রতি প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি ব্যয় হচ্ছে বা 100 জুল কাজ করা হচ্ছে, এটা দুইটা লিখলেই তোমাকে নাম্বার দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে অবশ্যই প্রতি সেকেন্ডে এই ওয়ার্ডটা লিখতে হবে, এটা অনেক সময় অনেকে মিস করে যাও। আমাকে অবশ্যই লিখতে হবে প্রতি সেকেন্ডে 100 জুল কাজ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জুয়াইরিয়া, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এত দেরি কেন আজকে ক্লাসে? নেটওয়ার্ক প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা জুয়াইয়া, আমরা হচ্ছে তোমাদের বইয়ের পড়ছে 80 পৃষ্ঠা, কাইন্ডলি একটু বের করে ফেলো। মিস, এন্ড আমাদের আজকে হচ্ছে পড়ানোর কথা ছিল না, হ্যাঁ, অনুশীলনী বই। আমাদের এই যে তোমাদের বইয়ে আমি হচ্ছে তোমরা জয়েন হওয়ার আগে সবার আগে টাইম মতো সুভা জয়েন হয়েছিল, পরে আমরা ওর সাথে কিছু ডিসকাস করছিলাম কোন চ্যাপ্টার থেকে কোন অধ্যায় এসেছে। তারপর আমি ওকে বলেছিলাম যে ওদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাতে। ও বলেছিল যে ওর আপাতত কোনো সমস্যা নেই। তো আমি স্ক্রল করতে করতে দেখলাম যে তোমাদের এই যে শক্তি নিয়ে একটা ছক আছে, এই ছকটা হয়তো তোমাদের স্কুল থেকে করিয়েছে, তাই না? করিয়েছে সবার? জি মিস। আচ্ছা, যেহেতু করানো হয়েছে তবুও এই চ্যাপ্টারটার কিন্তু এই টপিকটা আমাদের পড়ানো হয়নি। তো আমরা চাচ্ছিলাম নিজে থেকে একটু পড়তে। আর এটা তোমাদের এই যে এখনই শুরু করার মতো ছিল, এই যে শক্তির বিভিন্ন রূপ। তো আমি চাচ্ছিলাম এটা বই থেকে পড়ি, তাহলে তোমরা ছকটা আরো সুন্দর মতো নিজেরা করতে পারবে। তো অনুশীলনের সমস্যা অবশ্যই আমরা দেখবো, যেহেতু বেশিরভাগই গ্রুপ ওয়ার্ক, কিন্তু অবশ্যই তোমাদের যেখানে সমস্যা, যেটা বুঝতে সমস্যা সেই চ্যাপ্টার গুলোতে অবশ্যই বলবো, আমরা আবার রিপিট করব। এটা আমি শুধু জুয়াইরিয়া বা সুভার জন্য না, সবার জন্য বলছি। রামিসা, হাম্মাদ, সুভা এবং জুয়াইরিয়া, তোমাদের অনুশীলনী বইয়ের যেখানে সমস্যা অবশ্যই আমাকে জানাবে। এই পরীক্ষার যে সিলেবাস দিয়ে দিয়েছে কিছুদিন পর পরীক্ষা, তো আমরা চাই সবাই ভালো করো, ঠিক আছে? জি মিস। আচ্ছা, এরপর আহ জুয়াইরিয়া, তুমি যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে, আমরা হচ্ছে ক্ষমতা পর্যন্ত পড়াচ্ছি না, তোমাকে ক্লাস শেষে এই টপিকটা আমি আবার রিভিউ করে দিব, ঠিক আছে? ওকে মিস। ওকে, আমরা যেখানে ছিলাম, আমি আর একটা লাইন বাকি ছিল, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে 1000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে, সেই কথাটির অর্থ কি সেটাই তোমাকে বলেছে। আচ্ছা, মেগাওয়াট শুনতেই অনেক বড় বড় লাগছে। মেগা, মাইক্রো, এগুলোকে আমরা কখনো শুনেছি এই ওয়ার্ড গুলা? মেগা, মাইক্রো? মিস, শুনেছিলাম। ভেরি জি গুড। মিস, শুনেছি। তোমরাও শুনেছো, ভেরি গুড। আচ্ছা রামিসা, শুনেছো কখনো মেগা, মাইক্রো এই ওয়ার্ড গুলা? মাইক্রোফোন। ম্যাম মাইক্রো শুনছি। ভেরি গুড, মাইক্রো শুনেছো। তো মেগা আর মাইক্রো হচ্ছে বলা যায় পরস্পর বিপরীত। তো আমরা এখন বলেছে যেটা আমাদের পড়ার টপিক, সেটা বলেছে যে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র। নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র কি? যেখানে হচ্ছে নিউক্লিয়াসের ভাঙনের ফলে বিদ্যুৎ তৈরি হয়। এরকম আমাদের অনেকগুলা আহ বিদ্যুৎ কেন্দ্র আছে বাংলাদেশে। তো সেখানে বলেছে প্রতিদিন। মিস, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি এটা এরকম নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র? জি, ভেরি গুড জয়রিয়া, আমাদের রূপপুরে একটা হয়েছে, এটা খুবই অনেক বেশি বিদ্যুৎ তৈরি করে। তো বলেছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে 1000 মেগাওয়াট। মেগাওয়াট মানে হচ্ছে, আমি বলি 10⁶, এটাকে বলা হয় মেগা। এখন 10⁶ মানে কি? একের পর কয়টা শূন্য, এটা কি আমাকে কেউ বলতে পারবে? 6টা। ভেরি গুড, একের পর 6টা শূন্য, তাহলে বুঝো 1000 মানে হচ্ছে একের পর 3টা শূন্য, তো একের পর যদি 6টা শূন্য হয় সেটা কত বেশি। এবং শুধু সেটাই না, সেটা ইনটু, এটাকে যদি আমি আরো 1000 দিয়ে গুণ করি, তাহলেই যেটা হবে এত জুল বিদ্যুৎ তৈরি হয়। তাহলে আমরা বুঝতেই পারছি কত জুল বিদ্যুৎ তৈরি হবে ওই দিন। তো এটাই বলেছে যে 1000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির অর্থ কি আমরা জানি। যত আহ কোনো ক্ষমতা দ্বারা আমাদের উপরে হচ্ছে কাজ থাকে এবং নিচে থাকে সময়। তো উপরে কাজ মানে হচ্ছে যে সংখ্যাটা দেয়া থাকবে, আমাদেরকে বলেছে 1000 মেগাওয়াট। তো 1000-কে আমি কি করব, কত দিয়ে গুণ করব? 10⁶। এটাকে আমরা যদি এই যে 10 উপরে 6, এটাকে আমরা সুন্দর করে বলতেছি, এটাকে আমরা বলি 10⁶, বা 10 এর উপরে 6, এভাবে। তো 1000-কে যদি আমি 10⁶ দিয়ে গুণ করি এবং নিচে যদি 1 সেকেন্ড বসাই দিই, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের 1000 মেগাওয়াটের সমান। ক্লিয়ার রামিসা? জি ম্যাম। ভেরি গুড, বাকিরা ক্লিয়ার? জি মিস। ভেরি গুড।
আচ্ছা, আমাদের ক্লিয়ার। সুভা, তোমার ক্লিয়ার হয়েছে? জি মিস। ওকে, তাহলে আজকে আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে শক্তির বিভিন্ন রূপ। আমি জি আগেই মিস। বলেছি। ওকে, থ্যাংক ইউ। শক্তির বিভিন্ন রূপ হচ্ছে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যায়। ধরো আমরা বললাম আজকে আমরা দাওয়াতে যাচ্ছি, আমরা একটু সুন্দর একটা জামা পরে যাব, এটা আমাদের একটা রূপ হতে পারে। কেউ বলছে আমি আজকে স্কুলে যাব, সে স্কুলের ইউনিফর্ম পরবে। এরকম শক্তিকে তুমি কল্পনা করতে পারো যে শক্তি আজকে বিদ্যুৎ হবে, তো ও তৈরি হবে বিদ্যুৎ শক্তিতে। ও আজকে সূর্য থেকে আসছে কিন্তু ও বলছে আমি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হব, তো বিদ্যুতের মতো হয়ে যাবে। আর কেউ যদি বলে আমি বিদ্যুৎ আছে, আমি এখন আলো হব, আমাদের রুমের বাল্ব গুলা, এটা আমরা ইলেকট্রিসিটি বা সুইচ দেওয়ার সাথে সাথে ওটা অন হয়ে যায়। তো কিভাবে হয়, সেরকম বিদ্যুৎ শক্তি হয় আলোক শক্তিতে। চলো এটা নিয়ে আজকে আমরা একটু পড়ি। আমাদের জীবনে আমরা প্রতি মুহূর্তে নানা ধরনের শক্তি ব্যবহার করি। যেমন পানি গরম করার জন্য হচ্ছে তাপ শক্তি, দেখার জন্য আলোক শক্তি, শব্দ শোনার জন্য হচ্ছে শব্দ শক্তি। বৈদ্যুতিক শক্তি দিয়ে আমরা যন্ত্রপাতি চালাই, আবার রাসায়নিক শক্তি ব্যবহার করে ব্যাটারি সেলে বিদ্যুৎ তৈরি করি। ভারী নিউক্লিয়াস ভেঙে আমরা যে নিউক্লিয়ার শক্তি পাই। আচ্ছা, নিউক্লিয়াস কি এটা কি আমরা জানি সবাই? জি মিস। সেখানে কে কে থাকে, কোন কোন জিনিস? আচ্ছা না আমরা, মিস। আচ্ছা হ্যাঁ, নিউট্রন আর নিউট্রন। প্রোটন। ভেরি গুড, নিউট্রন আর প্রোটন। এটা আমাদের কোন চ্যাপ্টারে জানি ছিল, অণু পরমাণু নাকি? জি মিস। আচ্ছা, অণু পদার্থের পরমাণু। গঠন। ও আচ্ছা, পদার্থের গঠন। জি মিস। হাম্মাদ, তুমি একটু ওই চ্যাপ্টারটা অবশ্যই দেখবে, কারণ নিউক্লিয়াস এটা কিন্তু আমাদের খুব বেসিক। যেমন আমি বললাম তোমার হাতের একটা কলম, এই কলম কত কি দিয়ে তৈরি। এত বড় একটা জিনিস, দেখতে ছোট কিন্তু অনেক ছোট ছোট জিনিস যেগুলো আমরা চোখে দেখি না, এরকম জিনিস দিয়ে তৈরি। সেই জিনিসের একটা গোল অংশ থাকবে, এখানে থাকবে প্রোটন এবং নিউট্রন এবং বাইরে থাকবে ইলেকট্রন। এগুলো দিয়ে আমাদের তৈরি হয়। তো এই চ্যাপ্টারটা যেহেতু আহ আমাদের আগে ছিল, এটা আমরা অবশ্যই আবার রিভিউ করব। হাম্মা যেহেতু বলেছো এটা বুঝতে পারিনি, হাম্মা তুমি কি এখন বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, এটা আমাদের মনে রাখতে হবে কিন্তু, যে নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন নিউট্রন আর বাইরে ইলেকট্রন, সেটা আমাদের এখন ম্যাটার না। বলেছে ভারী নিউক্লিয়াসকে ভেঙে আমরা যে নিউক্লিয়াস শক্তি পাই সেটা দিয়েও বিদ্যুৎ শক্তি তৈরি করি। ভারী নিউক্লিয়াস, নিউক্লিয়াস সহজে ভাঙতে চায় না, কিন্তু সেটাকে যদি আমি ইচ্ছা করে ভাঙি তাও তারপর যে শক্তি পাবো, অনেক শক্তি পাবো, সেটাকে আমি কনভার্ট করবো বিদ্যুতে, তাহলে আমাদের অনেক লাভ হবে। তারপর বলেছে খাবার থেকে পুষ্টি নিয়ে আমাদের শরীরে শক্তি হয়, এটাকে আমরা বলি দৈহিক শক্তি, সেটা পরে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তো এভাবে আমরা মিস কাজকর্ম করি। আহ কিছু বলবে? নিউক্লিয়াস কি? আচ্ছা, নিউক্লিয়াস হচ্ছে কোনো পরমাণুর কথা যদি আমি বলি, কোন পরমাণু, কার্বন পরমাণুর কথা আমার মনে আছে। কার্বন পরমাণু আমরা গত ক্লাসে পড়েছিলাম, মেবি গত ক্লাসের আগের ক্লাসে, কার্বন চক্র মনে আছে হাম্মাদ? জি মিস। এটার, এটাকে যদি ধরো তুমি বলো কার্বন বা কয়লা, এটা কিভাবে থাকে, এটা তো আমরা কখনো চোখে দেখিনি, এমন সির মতো জিনিস কখনো দেখেছি কার্বন যাকে বলে? তো এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে কার্বনকে তুমি যদি মাইক্রোস্কোপের নিচে, শুধু মাইক্রোস্কোপ না, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র নিচে নিয়ে যাও, তাও দেখতে পারবে কিনা সন্দেহ, কারণ এত ছোট। তো সেখানে তুমি দেখবা কি এটা আসলে একটা গোলাকার এমন গঠন, কার্বন পরমাণুর ভিতরে থাকে। এখানে প্রোটন থাকে, প্রোটন মানে হচ্ছে ওটার প্রোটন নাম্বার, বা প্রোটনের বাংলাটা কি ছিল আমার ঠিক মনে নেই, প্রোটনের বাংলা কি? আচ্ছা, প্রোটনের মেবি কোনো বাংলা নেই। প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে, এগুলো হচ্ছে কণিকা। মিস ঠিক করে শুনতে আচ্ছা, পাইনি। আমি বলছি যে কার্বন পরমাণুর ভিতরে কি থাকবে, নিউক্লিয়াসের ভিতরে, সেটা হচ্ছে আমি হাম্মাদকে এক্সপ্লেইন করছি। ঠিক আছে, এই যে প্রোটন থাকবে নিউট্রন থাকবে, এগুলো কি, এগুলো তোমরা, এগুলো হচ্ছে আমাদের পরমাণুর মৌলিক কণিকাগুলো, মানে যেগুলো মাস্ট থাকবে আমাদের, যেমন হাত পা থাকবে, এগুলো আমাদের মাস্ট। আহ সেরকম পরমাণুর এরকম নিউক্লিয়াসে অবশ্যই প্রোটন থাকবে নিউট্রন থাকবে। এই যে গোল অংশটা, এটার ভিতর যে প্রোটন এবং নিউট্রন বসে আছে, এই জিনিসটাকে বলা হয় আমাদের নিউক্লিয়াস, এবং এটা অনেক ভারী হয়। ক্লিয়ার হাম্মাদ? মিস এটা তো বুঝেছি। আচ্ছা, তাহলে কি বুঝতে পারিনি? এটা কোথায় থাকে, কি করে? আচ্ছা, এটা কোথায় থাকে, এটা হচ্ছে পরমাণুর ভিতরে থাকে। যেমন আমাদের
আমরা বলেছিলাম আমাদের দেহের ভিতরে অনেক কিছু, এই যে যেমন আমরা বলি যে কলা খাও, কলাতে আছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম হচ্ছে একটা মৌল, এর ভিতরে আছে প্রোটন নিউট্রন, এগুলো আমরা কখনোই চোখে দেখতে পারবো না, কিন্তু আমরা এগুলা আহ এটা আবিষ্কার করা হয়েছে, তো সেই হিসেবে আমরা এটা নিয়ে কাজ কারবার করি। কিন্তু এটার কাজ কি? এটার অনেক কাজ আছে। এই যে যদি প্রোটন নিউট্রন না থাকতো তাহলে ক্যালসিয়াম কিভাবে হতো, আমাদের দেহের এত সুবিধা কিভাবে পেতাম? আমাদের হাড়ের জন্য ক্যালসিয়াম অনেক ইম্পর্টেন্ট। তারপর আয়োডিন, প্রতিটা মৌল, প্রতিটা জিনিস হচ্ছে একটা মৌল। যেমন আমরা মরিচা ধরাই কিভাবে সেটা শিখেছিলাম, সেখানে হচ্ছে লোহা বা ফেরাম, এটা একটা মৌল, সেখানেও আছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস মূলত প্রতিটা মৌলের একটা মূল জিনিস, যেখানে থাকবে নিউক্লিয়াস, সেখানে থাকবে প্রোটন এবং নিউট্রন। সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না বলে আমরা এটার কাজ কি এটা হয়তো বুঝতে পারছি না, কিন্তু এগুলো ছাড়া তো কখনোই মৌল তৈরি হবে না, না আমরা পাবো ক্যালসিয়াম, না পাবো পটাশিয়াম, কোনো কিছু পাবো না। ঠিক আছে? হাম্মাদ, বুঝতে পেরেছি। জি মিস। ওকে, যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে যে আমরা এখন পড়বো শক্তির বিভিন্ন রূপ। শক্তি এক রূপ থেকে আরেক রূপে কিভাবে যায় এগুলো। কিন্তু বলেছে শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। বস্তুর অবস্থান, আকার এবং গতিকণে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আবার দুই ধরনের। আচ্ছা, এর আগে বলো, যান্ত্রিক শক্তি আমাদেরকে কি বলেছে? বস্তুর অবস্থান, ধরো কোনো একটা পাথর বসে আছে, পাথর নড়াচড়া করছে না, অনেক ভারী পাথর, এটার মধ্যে অবশ্যই শক্তি আছে। আবার কোনো একটা গাড়ি চলাচল করছে, সেটার মধ্যেও একটা শক্তি আছে, না হলে শক্তি না দিলে চললো কিভাবে? কোনো মোটর চলছে, এটার মধ্যে শক্তি আছে। তারপর কারো কোনো পাথর উপর থেকে আমি ফেলে দিয়েছি, ধরো 10 তলার ছাদ থেকে আমি ফেলে দিয়েছি, এটা আস্তে আস্তে নিচে পড়ছে, তো এটা যখন স্থির ছিল তখন এক ধরনের শক্তি আছে, যখন চলছে তখন আরেক ধরনের শক্তি। এই যে মূলত শক্তির সব থেকে সাধারণ রূপ, এটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। মানে যেটা বস্তুর ক্ষেত্রে সংশ্লিষ্ট, যেমন বস্তুর অবস্থান, যেমন স্থির আছে নাকি চলাচল করছে এটার উপর, বস্তুর আকারের উপর, যেমন আহ আকার, যেমন স্প্রিং ধরতে পারি, স্প্রিং কে আমি যখন টেনে লম্বা করি তখন এক ধরনের শক্তি, যখন আবার টেনে ছেড়ে দিই তখন এক ধরনের শক্তি। আকারের কারণে এক ধরনের শক্তি হবে, এবং গতির কারণে, যেমন কোনো গাড়ি চলাচল করছে এটার কারণে যে শক্তি, এই সবগুলো শক্তিকে আমরা বলি যান্ত্রিক শক্তি, বা এটা হচ্ছে শক্তির সব থেকে সাধারণ রূপ। তো বলেছেন যান্ত্রিক শক্তি হচ্ছে দুটো রূপ, এটা হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তি। এটা বোঝা ইজি, গতিশক্তি থেকে বোঝাই যাচ্ছে যেটা গতিশীল, মানে যেটা চলাচল করছে। যেমন কোনো একটা, এই যে পাথরটার কথা আমি বলি, একটা পাথরকে আমি নিয়ে, ছোট একটা পাথর, এটাকে নিয়ে আমি 10 তলার ছাদে উঠলাম, তারপর টুপ করে ফেলে দিলাম। এই যে পাথরটা এখন এতক্ষণ স্থির ছিল, এখন যে চলাচল করছে ওর মধ্যে চালু হয়েছে গতি শক্তি, কিন্তু যখন ও স্থির ছিল তখন ওর মধ্যে ছিল স্থিতি শক্তি। ক্লিয়ার সবাই? ওকে, জি তো মিস। বলেছে গতি শক্তি কি। আমাদের কিন্তু, আচ্ছা তোমরা এক কাজ করতে পারো, এখানে কিন্তু আমরা মোটামুটি ভালোই কয়েকটা ইকুয়েশন দেখছি, ছোট ছোট সমীকরণ, যেমন P = W/T। আবার কাজের বেলায় দেখেছিলাম, কাজে, আচ্ছা কাজের ইকুয়েশনটা কি ছিল আমাকে কে বলবে? W=F মিস আরেকবার বলবেন? আচ্ছা, হ্যাঁ, কাজের সমীকরণটা কি ছিল? রামিস আমাকে বলেছে হ্যাঁ এটা হবে W ভেরি = গুড, FS। তিনজনই কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। W=FS। তো তোমরা চাইলে এই কোয়েশ্চেন গুলো একটা পেজে লিখে রাখতে পারো, এবং কোনটা দ্বারা কি বোঝায়, যেমন এফ দ্বারা যে বল বোঝায়, এস দ্বারা যে সরণ বোঝায়, এই জিনিসগুলো লিখতে পারো, পাশে লিখতে পারো এটার একক কি। তাহলে দেখবা এক্সামের আগে একদম ইজি লাগে। জাস্ট একবার রিভিউ করে যাবো, তাহলে দেখবা সব মনে পড়বে। নাহলে এখন হবে কি, নিচে পড়তে গেলে একটু মনে পড়বে না যে এটার মানে জানি কি ছিল, আবার বইটা রিডিং পড়া লাগবে, একটু টাইম কনজিউমিং। তো সেরকম যদি লিখে রাখো তাহলে দেখবো পড়তে অনেক ইজি হয়। তো চলো, আমরা কি বলেছে, গতিশক্তি কি। আমরা আগেই বলেছি কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি, কাজ এবং শক্তিকে এখানে প্রায় সমান সমান দেখিয়েছে। আমরা সবাই লক্ষ্য করেছি কোনো বস্তু যদি গতিশীল হয় সেটা অন্য বস্তুকে ধাক্কা দিয়ে সেটাকেও খানিকটা দূরত্বে ঠেলে নিয়ে যেতে পারে। অন্য বস্তুকে ঠেলে খানিকটা দূরত্বে নিয়ে যাওয়ার অর্থ নিশ্চয়ই সেখানে কাজ করার হয়েছে। দেখো, একটা বস্তু গতিশীল, ধরো তুমি একটা গাড়ি চালাচ্ছ, সেটা একটা গতিশীল গাড়ি, এবং সেইখানে একটা ট্রাক বসে আছে।
একদম স্থির হয়, কোনো চলাচল করছে না। তুমি এমন জোরে ধাক্কা দিলা যে ট্রাকটাও কিছুটা সামনে চলে গেছে, কিছুটা সামনে নিয়ে গেছো। এখন তুমি যে ট্রাকটাকে ধাক্কা দিয়েছো, সেটাকে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় বলতে পারি যে তুমি কিছুটা বল প্রয়োগ করেছো, এবং বল প্রয়োগের ফলে ট্রাকটা স্থির বসেছিল, চুপচাপ বসেছিল। কিন্তু তোমার ধাক্কা খেয়ে সে কিছুটা এগিয়ে গেছে, মানে কি তার স্মরণ হয়েছে। তো এখানে কিছুটা বল এবং কিছুটা স্মরণ, এই দুইটার গুণফলে আমরা বুঝতে পারি সেখানে কাজ হয়েছে, এবং কত কাজের একক হচ্ছে জুল। কাজে আমরা বলতে পারি গতির জন্য বস্তুর ভিতরে এক ধরনের শক্তি হয় এবং সেটাকে বলা হয় গতি শক্তি। একটা বস্তুর ভর যদি হয় এম, আচ্ছা, ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়, কারণ ভরের ইংলিশ এম কে বলা হয় মাস। তো তোমরা কখনোই কনফিউজ হবে না যে কেন এটাকে এম বলেছে, কেন এটাকে পি বলছে, এগুলো প্রতিটার একটা রিজন আছে। এমনি যে কোনো এ বি সি ডি এরকম নিয়ে নেওয়া হয়নি। এম বলা হয়েছে কারণ ভরের ইংলিশ হচ্ছে মাস, এবং তার গতি বেগ। আচ্ছা, বেগ কি এটাকে তো আমরা জানি, জানি কি সবাই? জি মিস, বল প্রয়োগ করলে জি সেটা মিস। যথাযথ জায়গায় যায়, এটা হচ্ছে বেগ। আচ্ছা, এটা হচ্ছে ইয়া স্মরণের পরিবর্তনের হার, এটা আমরা বলতে পারি। স্মরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ। স্মরণের পরিবর্তনের হার মানে বলতে বোঝায় স্মরণকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, মানে S/T, তাহলে আমি বেগ বের করতে পারবো। যেমন ধরলাম রামিসা 5 সেকেন্ডে 10 মিটার যায়, তাহলে ওর বেগ হবে 10/5 মিটার/সেকেন্ড। তাহলে কত হয়? 2 ভেরি গুড, 2। কিন্তু শুধু 2 বললে হবে না, আমাদেরকে বলতে হবে 2 একটু মিটার/সেকেন্ড। এককটা অবশ্যই বলতে হবে, নাহলে দেখবা যে কোনো একটা ম্যাথ দিয়েছে এক্সামে, তুমি লিখেছো একদম কারেক্ট অ্যান্সার লিখেছো 2 লিখেছো, কিন্তু দিয়ে দিবে 0। তখন তোমার মনে হবে ও মা আমি কি করেছি। কিন্তু এখানে একক লেখা মানে, না লেখা মানে পুরা 0। কারণ তুমি কি বোঝাচ্ছ, কোন এককে বোঝাচ্ছ, এটা কি কিলোমিটার নাকি মিটার নাকি সময়, সরি সেকেন্ড নাকি ঘন্টা নাকি মিনিট, সবগুলো তোমাকে এক্স্যাক্টলি লিখতে হবে একক দিয়ে। তাই এককগুলো আমাদের জন্য কত ইম্পর্টেন্ট বুঝতে পারছি। জুল কিসের একক, ক্ষমতার একক কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে, কত জুল কাজ করা হচ্ছে, সবগুলো আমাদের এটা মনে রাখতে হবে, কারণ একক ছাড়া কোনো অ্যান্সারে মার্ক দেওয়া হবে না, 0 দেওয়া হবে না। তো বলেছে কোনো বস্তুর ভর যদি হয় এম এবং তার গতিবেগ যদি হয় ভি, তাহলে তার গতিশক্তি কি। আচ্ছা, এটা আগে আমরা একটা বাঘের কথা চিন্তা করি। ধরো বাঘের ওজনটা হচ্ছে 30 কেজি, মানে ভরটা হচ্ছে 30 কেজি, এবং বাঘটা প্রতি সেকেন্ডে ধরো 10 মিটার যায়, তার মানে ওর আহ, গতিবেগ 10 সেকেন্ড, সরি 1 সেকেন্ডে 10 মিটার যায়, তাহলে ওর বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড, এবং ওর ওজন হচ্ছে 30, সরি ভর হচ্ছে 30 কেজি। তাহলে 30 × 10 কত হয়? আচ্ছা, 30 × 10 করলে হবে না। ধরো একটা বাঘের ক্ষেত্রে আমি নিজে লিখি এবার, হাফ, এবং ওর ভর হচ্ছে 30 কেজি, এবং ওর বেগ হচ্ছে 10, এবং এটার কিন্তু স্কয়ার করতে হবে। তোমাদের কি ক্যালকুলেটর আছে? নো মিস। আচ্ছা, কোনো সমস্যা নেই, এটা খুব একটা কঠিন না। 10 কে স্কয়ার মানে 10 কে যদি আমি স্কয়ার করি, এটা কত হবে কেউ বলতে পারবে আমাকে? 1500 100। ভেরি গুড, সবাই একদম পারফেক্ট বলেছো। এই যে আমাদের ক্যালকুলেটর দরকার নেই, কারণ কি আমাদেরকে ছোট ছোট মান দেবো যেটা আমরা ইজিলি করবো। তো 100 কে আবার 3 দিয়ে গুণ, সরি 30 দিয়ে গুণ করবো, আবার 2 দিয়ে ভাগ করে দিব। তো মিস 1500 আসছে। হ্যাঁ, ভেরি গুড। এখানে হচ্ছে 100, তো 100 × 30 3000, 3000-কে 2 দিয়ে ভাগ করলে 1500। ভেরি গুড। তাইলে আমরা যে 1500 বের করলাম, এটা কি ছিল বলো তো? আমরা কি বের করেছি এই সূত্রটা দিয়ে? আচ্ছা, আমরা এখানে বের করেছি গতি শক্তি। দেখো, এটাই আমাদের টপিকের নাম। সেটা হচ্ছে আমরা তখন পড়লাম যে আমাদের যান্ত্রিক শক্তি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তি। এর মধ্যে গতিশক্তি হচ্ছে চলাচলের ক্ষেত্রে তারা যেগুলো চলমান, যেগুলো চলনশীল,
মানে চলছে, এরকম সব ক্ষেত্রে আমরা তার গতিশক্তি বের করব। ধরো একটা চিতাবাঘ অনেক জোরে জোরে দৌড়ায়, আমরা জানি চিতাবাঘ অনেক জোরে দৌড়ায় এবং ওর বেগ তার মানে কি অনেক বেশি, অনেক তাড়াতাড়ি যায়। আমি আর ও যদি একটা দৌড় কম্পিটিশনে দাঁড়াই, অবশ্যই ও জিতবে, এটা কোনো সন্দেহ নাই। তো এখন তুমি বলতে চাচ্ছ, আরে যে চিতাবাঘ এত তাড়াতাড়ি দৌড়ায়, ওর গতিশক্তি কত, দেখি তো ওর কত শক্তি, আমার কত কম। তখন তুমি বলবা যে আমি আজকে চিতাবাঘের গতিশক্তি বের করব। ওর ভর হচ্ছে ধরো 20 কেজি এবং ওর বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড। তো এই ইকুয়েশন দিয়ে তুমি ওর গতিশক্তি বের করবা। এবং আমাকে কে বলবে যে গতিশক্তির একক কি হবে? একটু চিন্তা করে বলো তো, এখানে বলা নাই কিন্তু এটা বের করা খুবই ইজি। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে শক্তি এবং কাজের একক হচ্ছে জুল। তো দেখো এখানে বলেছে গতি শক্তি, যে কোনো ধরনের শক্তির একক হবে জুল। ঠিক আছে, এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো কারণ নেই যে গতিশক্তির একক বললো না কেন, কারণ গতিশক্তির একক তারা চিন্তা করেছে যে আমরা ইনশাল্লাহ বের করতে পারবো, এবং সেটা হচ্ছে জুল দিয়ে বের করবো। সবাই ক্লিয়ার? রামিসা, সুভা, হাম্মাদ জি এবং মিস। সোনিয়া? ওকে, ভেরি গুড। বাকিরা ক্লিয়ার কিনা বলো? জি মিস। মিস আমি বুঝি নাই। আচ্ছা, কি বুঝনি হাম্মাদ? গতিশক্তি। আচ্ছা, গতিশক্তি কি সেটা বলেছে, যদি তুমি তোমার ভর এবং তোমার বেগের বর্গ করে সেই দুটোকে গুণ করো এবং 2 দিয়ে ভাগ করো, তাইলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের গতিশক্তি। এটা যদি আমি নর্মাল ইয়াতে চিন্তা করি, নর্মাল সেন্সে, সেটা কি হবে? গতিশক্তি হচ্ছে মূলত, আমরা দেখেই বুঝতে পারছি, দেখো গতিশক্তি মূলত তার ভর এবং তার বেগের বর্গের গুণফল এবং এর ভাগ করবে। তো মূলত আমি যত আমার ভর হবে, আমার বেগ কত হবে, এগুলোর উপর আমার গতিশক্তি কত হবে তা ডিপেন্ড করে। যেমন একটা একজন হেলদি ব্যক্তি এবং একজন আহ কিছুটা চিকন, এরকম দুজন ব্যক্তির কথা যদি আমি চিন্তা করি, কে বেশি দৌড়াবে? তোমার তোমার সাধারণ সেন্সে মনে হয় যে চিকন ছিল নাকি যে একটু মোটা ছিল? যে চিকন ছিল। আচ্ছা, চিকন ছিল। এরকম হতে পারে যে চিকন ছিল তার হয়তো সে একটু অসুস্থ, সে একটু রোগা বলে তার বেগ কম। তো এরকম আমাদের বিভিন্ন জিনিসের উপরও ডিপেন্ড করতে হয়। এমন না যে সে চিকন বলে দৌড়ে সে জোরে দৌড়াবে, তার বেগ হতে পারে কম। তো এখানে যদি আমি তার বেগ যদি ধরো 1 হয়, তাহলে 1 কে স্কোয়ার করলে হয় 1, এবং তার ওজন যদি হয় 20 কেজি, তাহলে তার গতিশক্তি হবে 20/2। তাহলে এটা হবে মাত্র 10 জুল গতিশক্তি। কিন্তু যে হেলদি ব্যক্তি ছিল, হয়তো তার ওজন একটু বেশি, মানে ভর একটু বেশি, ধরো তার ভর আমি ধরলাম 50, কিন্তু সে অনেক আহ ধরো সে জিম করে, তো সে মোটামুটি এনার্জেটিক, সে জানে কিভাবে তাড়াতাড়ি দৌড়াতে হয়। তো তার বেগ আমি ধরলাম 5। তো 5 কে স্কোয়ার করলে হয় 25। 25 × 50 ÷ 2। অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা 10-এর থেকে বেশি আসবে, তাই না? তাহলে এরকম না যে শুধুমাত্র আমার ভরের উপর নির্ভর করবে যে কে জোরে দৌড়াবে কে আস্তে দৌড়াবে, এটা আমার বেগের উপরও নির্ভর করছে। বেশিরভাগ ক্ষেত্রে বেগের উপর নির্ভর করবে, কারণ দেখো বেগকে আমার এখানে বর্গ করেছে। তো এটাই আমাদের আজকে টপিক, যে গতিশক্তি কিভাবে বের করে কোনো একটা বস্তু। ধরো একটা চিতাবাঘ, ওর ভর যদি হয় m এবং ওর গতিবেগ, বেগ কিভাবে বের করে সেটা আমরা আলোচনা করেছি সরণের সময়। তো বেগ এবং ভর যদি আমার দেয়া থাকে, তাহলে তার গতিশক্তি আমরা বের করতে পারবো। বের করব কিভাবে? হাফ লিখবো প্রথমে, হাফ মানে হচ্ছে অর্ধেক, আমরা জানি। হাফ লিখবো, তারপর ভর লিখবো, তারপর বেগ, যে এই যে ধরো বেগ 10 ধরলাম, 10 কে স্কয়ার করবো। এই স্কয়ার করার জন্য হয়তো তোমাদের ক্যালকুলেটর নাই, কিন্তু এটা হাতে হাতে করার মতো। 10 × 10 আমরা যদি করি তাহলে হবে 100। সেই 100-কে আমি 30 দিয়ে গুণ করব, তাহলে হবে 3000। 3000-কে 2 দিয়ে ভাগ করলে হবে 1500, এবং এর একক হবে, গতিশক্তির একক হচ্ছে জুল। যে কোনো ধরনের শক্তির একক হবে জুল, তাহলে এটা হবে 1500 জুল। ক্লিয়ার হাম্মাদ? এভাবে আমরা গতিশক্তি বের করি এবং এটাই হচ্ছে গতিশক্তির বেসিক। মিস জি বলো। এম কি, ভি কি, ব্যাক কি? আচ্ছা, এম কি? এটা আমি তোমাকে বলেছি, এম হচ্ছে ভর এবং গতিবেগ হচ্ছে ভি। আচ্ছা, এর আগে হাম্মা তোমাকে আমি লাস্ট কোন ক্লাসে যেন আমার ঠিক মনে নেই, আমি বোধহয় তোমাদেরকে বেগ কিভাবে বের করে দেখিয়েছি, তাই না? বাকিরা একটু বলো তো।
দেখিয়েছিলাম কি সরণ বাই সময় দিয়ে যে আমরা বেগ বের করি। মিস মনে হয় দেখাননি। আচ্ছা, দেখাইনি, তাহলে এখন দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। আর আচ্ছা, যেহেতু হাম্মাদ বলেছে প্রবলেম আছে, তোমাদেরও কিন্তু প্রবলেম থাকলে অবশ্যই আমাকে বলতে হবে। বাকিরা ক্লিয়ার? তাহলে চলো আজকে আমরা বেগ কিভাবে বের করে সেটা একটু দেখে আসি। তো আমরা জানি বেগ হচ্ছে আহ কোনো একটা নির্দিষ্ট সময়ে আমি যেটুকু দূরত্ব অতিক্রম করব সেইটার হার, মানে সরণের পরিবর্তনের হার। আমরা কি জানি সরণ কি? জি মিস, বেগ বৃদ্ধির হারকে সরণ বলে। আচ্ছা না, বেগ বৃদ্ধির হারকে কিন্তু সরণ বলে না, বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। সরণ হচ্ছে ওই যে আমি বলেছিলাম যে আমরা নির্দিষ্ট দিকে যে পর্যন্ত যেতটুকু দূরত্ব অতিক্রম করব। ধরো আমার বাসা হচ্ছে এখানে এবং আমার স্কুল হচ্ছে এখানে। আমি আমার বাসায় বলেছি যে আমি আজকে আমার বাসা থেকে 10 মিটার অতিক্রম করে স্কুলে গিয়েছি। এটা কিন্তু এই 10 মিটার আমার সরণ না। কেন সরণ না? কারণ আমি বলিনি যে আমি কি ডান দিকে গিয়েছি না বাম দিকে গিয়েছি, এটা কিছু বলিনি। সরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা দিক নির্দিষ্ট থাকে। ধরো আমি বললাম যে আমি আজ আমার বাসা থেকে নির্দিষ্ট দিকে 10 মিটার অতিক্রম করে আমার স্কুলে পৌঁছেছি। তো এই যে একটা নির্দিষ্ট দিক আছে, এখানে একটা দিকের উল্লেখ থাকবে। এই যে 10 মিটার, এটাকে বলা হয় আমার সরণ। তো সরণ আমরা পেলাম 10 মিটার। তো এখন বলেছে তোমার বেগ কত। এই যে আমার বাসা থেকে স্কুল এটা হচ্ছে 10 মিটার, তো এখানে যেতে আমার ধরো সময় লাগলো 5 সেকেন্ড। ধরো খুব একটা দূরে না, তো আমি বললাম একদম এক দৌড়ে চলে গেছি, তো 5 সেকেন্ড। তো আমার এখন প্রশ্ন হচ্ছে আমার বেগ কি। এটা সবাই খেয়াল রাখবা, বেগ হচ্ছে সরণের হার বা একক সময়ে আমরা যে পরিমাণ দূরত্ব অতিক্রম, যে পরিমাণ সরণ অতিক্রম করি বা নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করি সেটাকেই বলা হয় বেগ। তো বেগ নির্ণয়ের সূত্রটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সরণ বাই সময়। ক্লিয়ার সবাই? জি মিস। আচ্ছা, এখন আমাকে বলো তো, আমি তখন বের করেছিলাম আমার সরণ কত মিটার হয়েছিল? মিস, সরণ কাকে বলে এটা একটু আবার বলেন। জি বলছি, এটা হচ্ছে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় সরণ। কোন একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব মানে যেটুকু আমি অতিক্রম করেছি তাকেই বলা হয় সরণ। ক্লিয়ার জুয়াইরিয়া? জি মিস। আচ্ছা, এবার আমাকে তোমরা বলবা, এখানে আমি বলেছি 10 মিটার 5 সেকেন্ড, কোনটা উপরে বসাবো কোনটা নিচে বসাবো একক সহ বলবা, শুধু 10 5 বললে হবে না, একক সহ বলো তো। উপরে কি বসাবো? 10 মিটার। ভেরি গুড। উপরে দেখো লিখে দিয়েছি যেটা হচ্ছে সরণ। তো সরণ মানে কি আমাদের দূরত্ব, যেগুলো মিটার কিলোমিটার এরকম জিনিস উপরে বসবে। তো আমরা বসালাম 10 মিটার। এখন সময় কতক্ষণ লেগেছে বলো তো? 55 5 মিনিট। সেকেন্ড। আচ্ছা, তোমাদের হয়তো লেখাটা বুঝতে সমস্যা হচ্ছে, এটা হচ্ছে 5 সেকেন্ড। 55 কে বলেছো, তার হয়তো আমার লেখাটা বুঝতে সমস্যা হচ্ছে। আহ এটা হবে 5 সেকেন্ড। তো 5 সেকেন্ড আমি বসাই দিলাম। দেখো আমি তোমাদের বুঝার জন্য একক সহই বসাই দিচ্ছি যেন তোমরা এককটাও বের করতে পারো। তো এখন আমাকে তোমরা বলো 10কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 2। ভেরি 2। গুড, 2। এবং এইখানে এই এককটা নিয়ে তোমাদের একটু কঠিন লাগবে, হয়তো নতুন পড়ছো তাই। এখানে মিটার লিখলাম, দেখো উপরে আছে মিস এটা মিটার। কি এক? কোনটা কোনটা এক? 5। আচ্ছা 5 সেকেন্ড, ওটা সেকেন্ড কি এস লাগে ছোট, আচ্ছা ইয়া করে সংক্ষিপ্ত আকারে। আচ্ছা এসটা আমি একটু সুন্দর করে দিলাম, এবার কি বোঝা যাচ্ছে? জি মিস। আচ্ছা, তো এখন দেখো এককটা এটা কিন্তু বুঝতে হবে, এটা একটু এই জায়গাটা কঠিন। দেখো মিটার আছে উপরে, সেকেন্ড আছে নিচে। তো যে উপরে আছে সে তো রাজা, সে উপরে আছে, সে সুন্দর মতো
এম ছিল, এম বসে গেছে। দেখো যে নিচে আছে, ধরো তোমাদের ক্লাসের যে একদম পিছের বল, সে ধরো একটু পড়াশোনা কম করেছে এরকম, সে একদিন বললো যে আমি আজকে এত পড়াশোনা করবো যে এবার আমি ক্লাসে ফার্স্ট হব, বা যে ক্লাসে ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয় তার সাথে আমি ফ্রেন্ডশিপ করবো। তো ফ্রেন্ডশিপ করতে হলে তার কি করতে হবে? অনেক কষ্ট করতে হবে না? জি তো মিস। হ্যাঁ, যেহেতু কষ্ট করবে, তো দেখো তাই তার উপর হয়েছে একটা মাইনাস, যেহেতু অনেক কষ্ট হচ্ছে আমরা ধরে নিচ্ছি বুঝছো, মাইনাস বসাবো। এবং এক কেন বসাবো এটা আমি বলি। আমরা কি কখনো এরকম ভগ্নাংশ দেখেছি না, 1/5? ওয়ান জি বাই মিস। ফাইভ জি জি মিস মিস। দেখেছি। এটাকে তোমরা আরেকটু বড় হলে জানবে যে এটাকে এভাবেও লেখা যায়। 5 কে দেখো, যে নিচে আছে ও উপরে উঠতে চাই, 1 এর সাথে বসতে চাই, তো ওর একটু কষ্ট করতে হবে, তাই একটা মাইনাস দিবে। এবং দেখো কয় ঘর, মিস জানি। মিস এগুলো জানি। ভেরি গুড। আচ্ছা তাহলে আমি আর বেশি ডিটেলসে দেখছি না। তো 5 ইনভার্স, এটাকে আমরা ইংলিশ বলে 5 ইনভার্স বা 5 ইনভার্স 1 এভাবেও বলা হয়। তো 10/5 এটা হবে 2। এবং এককটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। কেউ বলবে না যে এমএস ইনভার্স 1, বলবা মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ইজি হয় আমাদের জন্য। ক্লিয়ার বাকিরা সবাই? জি মিস। জি মিস। আচ্ছা হাম্মা, তুমি বলেছিলে যে বেগ কিভাবে বের করে, তুমি বুঝোনি, এখন কি বুঝতে পেরেছি? জি মিস। আচ্ছা, আমাদের এই সরণটা সাধারণত দেয়া থাকে সব জায়গায়, তোমাদের আহ, কষ্ট করতে হবে না, কিন্তু তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে কোন দিকে বলছে, দিকটা ম্যাটার করে। তো এবার দেখো কি বলেছে, একটা বস্তুর ভর যদি হয় এম, তার গতিবেগ হয় ভি, এবং তার গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? জি মিস। আচ্ছা আমরা কোথায় ছিলাম? তারপর জি বলেছি যে মিস। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মিস স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা আমি একটা সেকেন্ড দেখি। আহ আচ্ছা ঠিক আছে। মিস এখন বলেছি কি, কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, গতিবেগ যদি দ্বিগুণ, হ্যাঁ আচ্ছা এটা আমি তোমাদেরকে লেখাটা পরে আগে হাতে কলমে দেখাই। বলেছে এই, আচ্ছা এই ইকুয়েশনটা কি সবাই বুঝতে পেরেছো? গতিশক্তি যে হাফ এম ভি স্কয়ার। না মিস। কে বুঝতে পারেনি? আমি কেন বুঝতে পারোনি? আমি তো বুঝালাম যে ভর এম, তারপর গতিবেগ ভি, এবং গতিশক্তি কি। কেন বুঝতে পারিনি হাম্মাদ, বলো তো কোথায় সমস্যা? মিস এগুলো বুঝছি। তাহলে কি বুঝতে পারিনি? আচ্ছা রামিসা তুমি হ্যান্ড রেজ করেছো, কোনো প্রবলেম আছে? আচ্ছা এর আগে তোমরা আমাকে বলো যে তোমরা কি সমানুপাতিক মানে বুঝো? সমান, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক সবাই জি বুঝো? মিস। আমি বুঝি না। আচ্ছা জি মিস। রামিসা তুমি কি বুঝো? ম্যাম বুঝি না, আচ্ছা ব্যস্ত। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে চলো আজকে আমরা এরপরে যে লেখাটা আছে এটা যে বুঝেছে না, আসলে আমাদের সমানুপাতিক ব্যস্তানুপাতিক কি এটা বুঝে লাগবে। তো ধরো তোমার বয়স এবং সময়, যত সময় যাচ্ছে, এখন 2024 চলছে, 2025 আসবে, 26 আসবে, তখন কি আমাদের বয়স বাড়বে না কমবে? হাম্মাদ এবং রামিসা আমাকে অবশ্যই রেসপন্স করবে, কারণ তোমাদের হয়তো এটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাই আমি চাই তোমরা রেসপন্স করো বেশি। বলো বাড়বে নাকি কমবে? বাড়বে। হ্যাঁ অবশ্যই, এটা নিয়ে তো কারো কনফিউশন নেই। ধরো আমি লিখলাম এখানে সময়, মিস যে কি হয়েছে জয়রিয়া বলো? প্রশ্নটা একটু আবার বলেন। আচ্ছা, সময় বাড়লে কি আমাদের বয়স বাড়ে নাকি কমে, এটা আমি জিজ্ঞেস করেছি ওদেরকে। এখন তুমিও বলো, বাড়ে নাকি কমে? বাড়ে। ওকে, অবশ্যই বাড়বে, এটা নিয়ে কি কারো কনফিউশন আছে? কারো কি বয়স কমে? কিন্তু মিস মানুষের বয়স তো কমে। আচ্ছা, ওটা মানুষের বয়স কমে না, ওটা হচ্ছে মানুষের বেঁচে থাকা হারটা কমে, তাই না? জি মিস। তোমার ধরো আগে 15 বছর, এখন হবে 16 বছর, এরকম। তো বয়স হিসেবে বাড়ছে, কিন্তু ধরো আমরা যদি গড় আয়ু, মানুষ সাধারণত বাংলাদেশের মানুষ 60 বছর পর্যন্ত বেঁচে থাকে, এটা হচ্ছে গড়ে। সেই হিসেবে তোমার 60 থেকে 16 বছর কমে গিয়েছে, এটা খুব স্যাড। তো দুই ক্ষেত্রেই হতে পারে।
আমরা বেসিকটা নিয়ে চিন্তা ভাবনা করি যে সময় বাড়ছে, বয়সও বাড়ছে, এটা একটা প্রশ্ন। তো দেখো, সময়ের সাথে সাথে বয়স বাড়ছে, এখানে আমি একটা চিহ্ন দিলাম, এটাকে বলে সমানুপাতিক চিহ্ন। এটা মানে কি সমান অনুপাতে বাড়ছে। আমি আরেকটু ক্লিয়ার করি। ধরো আজকে এখন তো 2024, 2025 যখন আসবে তখন 1 বছর চলে যাবে। 1 বছর চলে গেল, সরি 2024-এ তোমার বয়স ছিল, ধরলাম, আমি তো তোমাদের বয়স জানি না, আমি আন্দাজি ধরলাম 14 বছর। তো 2025 যখন আসবে, কয় বছর গিয়েছে বা এক কয় বছর, বছর হ্যাঁ কয় বছর গিয়েছে বলতে ভুল হয়েছে, কয় 1 বছর বছর। বেড়েছে? 1 বছর। তো তোমার বয়সও বাড়বে, কয় বছর? 1 বছর, তোমার হবে 15 বছর তখন, তাই না? জি মিস। তো আমরা এটা বলতে পারি না যে দেখো সময়ের সাথে সাথে বয়স যে বাড়তেছে, 1 বছর এটাও বাড়লো, 1 বছর এটাও বাড়লো, এই যে এটাও বাড়লো, আমাদের সালও বাড়লো এবং আমাদের বয়সও বাড়লো। এটা কি আমরা বুঝতে পেরেছি? জি ম্যাম। ভেরি গুড। তাহলে দেখো, এটা আমাদেরকে বুঝতে হবে যে দেখো এই সময় বা এই সালগুলা এবং আমাদের বয়স, এই দুইটা কি কখনো সেম হবে? অবশ্যই না, এই দুইটা হচ্ছে আলাদা জিনিস। কিন্তু কোনো একটা জিনিস বাড়ছে, সাথে এটাও বাড়ছে, দুইটা একই সাথে বাড়ছে, কিন্তু তারা কখনো সমান না। এটাও একটা সমানুপাতিক। এটাকেই বলা হয় সমানুপাতিক, বা এটাকে বাংলায় যদি আরেকটু ভাঙায় বলি, বলে হচ্ছে সমান অনুপাতে বৃদ্ধি পাওয়া। সমান অনুপাতে বাড়ছে, যেমন এটা 1 বছর বৃদ্ধি পেয়েছে বা +1 ধরলাম, 2024 থেকে 25 1 বেড়েছে, এবং এখানে 14 থেকে 15 এখানেও 1 বেড়েছে, মানে +1। তো এটা হবে না যে এখানে +1 হচ্ছে এখানে +2, ঠিক আছে? তার মানে সমান অনুপাতে বৃদ্ধি পাওয়াকে বলা হয় সমানুপাতিক। এটা আরো অনেক কেস হতে পারে, এটা তো আমি একটা বেসিক দেখালাম যে 1 বেড়েছে, 2 বেড়েছে, এরকম। এটা আরো অনেক কেস আছে, সেটা আমরা গতিশক্তির সেটাই পড়বো। তো এখন বলো, এই পর্যন্ত কি বুঝেছি সবাই? জি ম্যাম। ওকে, বাকিরা? জি মিস। জি আচ্ছা, মিস। জুয়াইরা বুঝেছে, হাম্মাদ বুঝেছে, শুভা বুঝেছে, ভেরি গুড। নেক্সট ব্যস্তানুপাতিক কি বলে, সমানুপাতিক কি বলে, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। কিন্তু এর আগে আরেকটা কথা, আজকে যেহেতু আমরা অনুশীলনের বইয়ের এগুলো সলভ করছিলাম, হয়তো এটা তোমাদের গ্রুপ ওয়ার্ক বলে হয়তো তোমাদের আগে করানো হয়েছে, কিন্তু যে চ্যাপ্টার পর্যন্ত আছে, 53 পেজ পর্যন্ত আছে, এর মধ্যে কারো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। এটা কি তোমরা সবাই ক্লিয়ার? জি মিস। নো মিস। আচ্ছা, কি ক্লিয়ার না জয়রিয়া? আমি বলেছি যে অনুশীলনের যতটুকু তোমাদের এক্সামে দেয়া হয়েছে এর মধ্যে সমস্যা হলে আমাকে জানাতে। এবার কি ক্লিয়ার? জি মিস। আচ্ছা, যদি ক্লিয়ার হয় আমি তোমাদেরকে একটা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা তো অবশ্যই সমস্যা হলে জানাবে, কিন্তু আমি চাচ্ছি যে ছোটখাটো একটা টেস্ট নিতে, এই যে তোমাদের এই চ্যাপ্টার গুলোর উপর, যেহেতু তোমাদের সবগুলোই তোমরা বলেছো যে এই চ্যাপ্টার গুলো নাকি পড়ানো হয়েছে, মিস সবার কি এগুলো বাসায় আগে পড়া পড়ালে হয়েছে? ভালো হতো। আচ্ছা, কোনগুলো পড়াবো বলো তো জয়রিয়া? যেগুলো পরীক্ষায় আসবে। আচ্ছা, পরীক্ষায় আহ মানে তুমি বলতে চাচ্ছো চ্যাপ্টার গুলাকে আরেকবার রিভাইজ করতে চাচ্ছো, এটা? জি মিস। আচ্ছা, তাহলে শিওর আমরা চ্যাপ্টার রিভাইজ করবো। তাহলে তোমরাই বলো আমাকে যে নেক্সট ক্লাসে আমরা কোন চ্যাপ্টার দিয়ে স্টার্ট করব, তোমরা আমাকে বলবা। মিস প্রথম অধ্যায় ফসলের ডাক। আচ্ছা, ফসলের ডাক। আমাকে শুরু থেকে। এটা এটাকে জি, আরেকজন কি বলছো? শুরু থেকে। আচ্ছা, শুরু থেকে আমরা ফসলের ডাক করবো, এবং এটা মেবি তোমাদের ওই যে জীব জগতের চ্যাপ্টার থেকে দেয়া হয়েছে নাকি? বলো তো আমাকে, ফসলের ডাক এটা তোমাদের অনুসন্ধানী বইয়ের কি জীবজগৎ চ্যাপ্টার থেকে করা হয়েছে? নো মিস। আচ্ছা, কোন চ্যাপ্টার থেকে করা হয়েছে? জানি না, ঠিক করে মিলতেছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা ফসলের ডাক এটা নিয়ে পড়বো। তারপর পদার্থের সুলভ সন্ধান, এটা কি পদার্থেরও যে পদার্থের গঠন এখান থেকে দেয়া হয়েছে? জি মিস, অনুপরমাণু আর পদার্থের গঠন দুইটা অধ্যায় মিলে।
ও আচ্ছা, তারপর আছে কোষ, সূর্যালোক, এটা তো মেবি লাস্টে চ্যাপ্টার পড়েছি, এবং অদৃশ্য প্রতিবেশী, এটা তো মনে হয় ব্যাকটেরিয়া। আচ্ছা, এই চ্যাপ্টারটার শুধু প্রথম কভার পর্যন্ত আমাদের আছে, এই চ্যাপ্টারটা কি পুরোটাই আমাদের পরীক্ষায় থাকবে? এটা কি তোমরা জানো, অদৃশ্য প্রতিবেশী? মিস আমাদের তো 52 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষায় আসবে। ও সরি, আমি শুনেছি মিস 53 পৃষ্ঠা, তাই আমি ভেবেছি অদৃশ্য আছে। জি বলো শোভা। না মানে মিস বলতেছিলাম যে আমাদের সূর্যালোকের রান্না পর্যন্ত পরীক্ষায় আসবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা সবাই ফসলের ডাক করবো। সবাই একবার করে রিভাইজ দিয়ে আসবে। আমিও যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই সেটা সলভ করবো, আর কোনো সমস্যা না থাকলে আমরা বিভিন্ন কোশ্চেন অ্যান্সার করবো। ক্লিয়ার সবাই? জি ম্যাম। জি জি মিস। মিস। ভেরি গুড, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। সালাম আলাইকুম মিস।